রবীন্দ্রনাথ ঠাকুরের দেনা পাওনা গল্প পড়েননি এমন বাঙালি বোধহয় বিরল, মানে খুঁজে পাওয়া বিরল। সকলেই পড়েছেন এবং সকলেই সেই নিরুপমার কাহিনী জানেন যে কি কষ্ট পেয়ে মেয়েটাকে চলে যেতে হয়েছিল। তো সেই রকমই একটা ঘটনা আমি জানতে পারলাম এবং সেটা আপনাদের সঙ্গে শেয়ার করার লোভ সামলাতে পারলাম না বলবো। লোভ সামলানো নয় ঠিক, এটা বোধহয় সামাজিকভাবে যে কোনো সমাজ সচেতন মানুষের অন্যকে জানানোটা প্রয়োজন, যে একটা বার্তা আমি দিতে চাই সকলের কাছে, যে মেয়েরা যথেষ্ট শিক্ষিত হওয়ার পরেও এবং যাদের বাবার অবস্থা ভালো এবং যাদের বাবার অবস্থা খারাপ, সব ক্ষেত্রেই আমার দুটো ঘটনাই চোখে পড়লো। মেদিনীপুরের ঘাটালে দেখলাম একটি 13 বছর বয়সে মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছিল তার বাবা মা। আজকে বহু বছর পরে, আর তার এখন 24 বছর বয়স, মেয়েটিকে তার শ্বশুরবাড়ির অত্যাচারে চলে যেতে নিজেই নিজেকে শেষ করে দিতে মেয়েটি বাধ্য হয়েছে। তার 2টি সন্তানও রয়েছে। এতটাই প্যাথেটিক, এত দুঃখজনক ঘটনা যে বলে বোঝানোর মতন সত্যিই নয়। এবং পাশাপাশি আমি দেখলাম যে তামিলনাড়ুর ঘটনা একটি ঘটেছে, সেখানে কিন্তু চিত্র সম্পূর্ণ বিপরীত। যে যথেষ্ট শিক্ষিত মেয়েটি এবং তার বাবার অবস্থা এতটাই ভালো যে সেখানে 70 লাখ টাকার ভলভো কার দেওয়া হয়েছে বিয়েতে। হ্যাঁ, আমি বিয়েতে যৌতুক দেওয়ার কথাই বলছি। என்ன மன்னிச்சிருங்கம்மா. அவ்வளவுதான், முடிஞ்சு போச்சு எல்லாமே. நம்பிக்கை நீங்க மட்டும்தான். ஆனா உங்களை ரொம்ப நான் நோகடிச்சிட்டேன். ரொம்ப என்னால நீங்க காயப்பட்டீங்கன்னு புரிஞ்சிருச்சு. உங்களால வாயிட்டு சொல்லவும் முடியல, அதே சமயம் என்ன இப்படி பார்க்கவும் முடியல. என்னால நீங்க படுற வேதனை எனக்கு புரியுது. என்னால இதுக்கு மேல இந்த வாழ்க்கையை கண்டினியூ பண்ண முடியும்னு தோணல. என் உலகமே நீங்களும் அம்மாவும் தான். நீங்கெல்லாம் என்னை பத்தி கண்ட கனவும் வச்ச ஆசையும் எதுவுமே நிறைவேறல. கவின் இவங்க எல்லாருமே பிளான் போட்டு தான் என்ன கல்யாணம் பண்ணியிருக்காங்க. அவங்க கொடுக்குற மென்டல் டார்ச்சர் என்னால் தாங்க முடியல. உடல் ரீதியாகவும் என்னால் அவங்க கூட உண்மையாமே இருக்க முடியல. ரொம்ப டார்ச்சராக இருக்கு. டெய்லியும் মেন্টালি என்ன அசால்ட் பண்ணுறாங்க. এই যে যৌতুক বা পণ প্রথা, এই কারণে যে কত মেয়ের প্রাণ আজ অবধি চলে গিয়েছে এবং কত মেয়ে হয়তো বহু যাতনা সহ্য করেও হয়তো সন্তানের মুখ চেয়ে বা সেই সংসারটা কোনোভাবে করতে চায়। প্রচুর যাতনা, প্রচুর অত্যাচার সহ্য করেও কিন্তু অনেক মেয়ে এখনও সংসারে টিকে রয়েছে। তাদের যে রোজগারের লড়াইটা তারা কিন্তু চালিয়ে যাচ্ছে তাদেরই খুব আপনজনের সঙ্গে। তাদের শুধু সংসারটা করার যে লোভ, সেই লোভের জন্য বা নিজের বাবা মা বা সামাজিকতার মুখ চেয়ে। ঠিক এরকম ঘটনার কথা আজকে একটা শেয়ার করব আপনাদের সঙ্গে। নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলায়। সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই। আশা করি সকলে সুস্থ আছেন আর ভালো আছেন। প্রতিনিয়ত আমাদের সমাজের নানান কোণায় ঘটে চলেছে নানান ঘটনা। ঠিক সেরকমই একটি ঘটনা যেটা বেশ চমকে দেওয়ার মতন এবং একটু চিন্তা ভাবনা করার আমার মনে হয় প্রয়োজন রয়েছে। হ্যাঁ, আমাদের বাঙালি সমাজের বিয়েতে পণ প্রথা বা যৌতুক যে একেবারে নেই তা নয়, তবে এই 2025 সালে গিয়ে সেটা অনেকটা করেই কমে গিয়েছে। আছে, তলায় তলায় যার যেমন সামর্থ্য তিনি তেমন দেন এবং মেয়েদের উপর যে অত্যাচার হয় না এ নিয়ে তাও নয়। তবে আগে 80-র দশকে, গত শতকের 80-র দশকে যতটাই ধরনের ঘটনা ঘটতো, আমার কিন্তু মনে হয়, আমি জানি না অ্যাকচুয়াল যে আমার কাছে তো অত হিসাব নেই, কিন্তু কিছুটা হলেও হয়তো কম হয়ে গিয়েছে। আমি বাঙালি সমাজের কথা, পশ্চিম বাংলার কথা বলতে পারি। নর্থ বেল্টে ভাবতাম যে এতদিন বোধহয় এই সব বিবাহ সংক্রান্ত এই যৌতুক পণ প্রথা এগুলো নিয়ে বোধহয় নর্থ ইন্ডিয়াতে বেশি বাড়াবাড়ি, কিন্তু না, সাউথ ইন্ডিয়া যেখানে শিক্ষিতের হার অনেক বেশি, তামিলনাড়ুর মতন জায়গা এবং শহরাঞ্চল অতি অবশ্যই, সেখানে ঘটে গিয়েছে একটি মর্মান্তিক ঘটনা। ঘটনাটা এতটাই হৃদয় বিদারক যে সত্যি বলতে গেলে চোখে জল আসে। তো বলি, শেয়ার করে নিই আপনাদের সঙ্গে। সকলে শেষ পর্যন্ত থাকবেন, আশা করি ঘটনাটা শুনবেন। এই কারণেই শুনবেন যে আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু ছেলেমেয়েরা রয়েছে। ছেলেকে এমন শিক্ষা দিন যাতে সে যে মহিলাদেরকে, নিজের স্ত্রীকে সম্মান করে সেই সম্মানটা দিয়ে সে নিজের স্ত্রীকে স্ত্রীর মর্যাদা দিয়ে রাখতে পারে। টাকা পয়সার লোভ তার মনে যেন এমন না জন্মায়, বা ক্ষমতার দম্ভ বা ক্ষমতার লোভ যে সে নিজের স্ত্রীকে অবহেলা করে। শুধু তাই নয়, তাকে মৃত্যু মুখে
চলে যেতে বাধ্য করে। বা আমি বলবো সেই ব্যাকগ্রাউন্ড, যে বাবা মা প্যারেন্টস, তাদের নিজেদের শিক্ষারও প্রয়োজন রয়েছে। আর মেয়েকে এমনভাবে মানুষ করুন যাতে সে প্রতিবাদটা জায়গা মতন সঠিক সময় করতে পারে, নাকি নিজেকে শেষ করে দেওয়ার কথা ভাবে। তো হয়তো অনেকেই বুঝতে পারছেন না আমি কোন ঘটনাটার কথা বলছি। যে ঘটনায় গত 11ই এপ্রিল এই বছরেরই 2025 সালের বিয়ে হয়েছিল রিধন্না এই নামের মেয়েটির আর কবিন কুমার ছেলেটির নাম। তাদের বিয়ে দিয়েছিলেন দুই পরিবারের সকলে মিলে। বিয়ের আগে যাকে বলে কুণ্ডলী, মানে ঠিকুজি কুষ্টি সব মেলানো হয়েছিল। পণ্ডিত যিনি ছিলেন তিনি ঠিকুজি মিলিয়ে দিয়ে বলেছিলেন হ্যাঁ ভালো ঠিকুজি, ভালো মিলছে, সুখী হবে, সব ঠিক আছে। এইবারে আসলো দেনা পাওনার প্রসঙ্গ। যখন দেনা পাওনার প্রসঙ্গ আসলো তখন অনেক কিছুই কথা হলো। তার আগে আমি বলে নিই যে এই মেয়েটি বর্তমানে পৃথিবীতে আর নেই। তাকে চলে যেতে বাধ্য করা হয়েছেই আমি বলবো। তার বয়স মাত্রই 27 বছর, আর তার যে হাজব্যান্ড তার বয়স 28 বছর যখন বিয়ে হয়েছিল। তো মেয়েটিকে পাওয়া গিয়েছে একটি মন্দিরের সামনে থেকে। তার গাড়ির মধ্যে একটি গাড়ি সে চালিয়ে মন্দিরের সামনে গাড়িটা দাঁড় করিয়ে সেখানে 2.5 ঘন্টা মেয়েটি বসেছিল। 2.5 ঘন্টা পরে ধরা পড়েছে যে একটি মেয়ে গাড়ির মধ্যে বসে রয়েছে, কেউ গাড়ি থেকে নামছেও না, কেউ গাড়িতে ঢুকছেও না। মানুষের সন্দেহ হওয়ায় তখন খোঁজ খবর পরে দেখা যায় একটি মেয়ে মুখ দিয়ে গ্যাজলা বেরোচ্ছে, সে গাড়ির মধ্যে বসে রয়েছে। সে হয়তো এমন কিছু খেয়ে নিয়েছে যে তার প্রাণ চলে গিয়েছে। এবং তখন পুলিশকে খবর দেওয়া হয়, তারপরে তার ফোনের সূত্রে বাবা মাকে খবর দেওয়া হয় এবং পুরো ব্যাপারটা ধীরে ধীরে খোলসা হয় যে কী ঘটনাটা ঘটেছে। তারও আগে আমি বলবো যে একটা ভয়েস মেসেজ মেয়েটি পাঠিয়েছিল তার বাবার কাছে, সেটা আমি শোনবার অনুরোধ রাখবো। ভাষা না বুঝতে পারলেও মেয়েটির কান্না, গলার আকুতি এবং যে শব্দগুলো, যে অ্যাডজাস্ট, সে বারবার বলছে অ্যাডজাস্ট, এবং তার উপর যে অত্যাচার হচ্ছে সে কথাই সে যে বয়ান করছে, তার প্রচণ্ড কান্না করে বলা যে কথাগুলো, তাতে কিন্তু পরিষ্কার কথাটা হচ্ছে যে কি ঘটনা ঘটেছিল। এদের বিয়ে নেগোসিয়েশন করেই হয়েছিল। দুই পক্ষের ফ্যামিলির যখন দেখা সাক্ষাৎ হলো তখন দেনা পাওনার কথা যেমন বিয়েতে প্রত্যেকটা বিয়েতে আসে খুব স্বাভাবিকভাবেই উঠলো। তো মানে প্রথমেই ছেলে পক্ষ থেকে, ছেলের বাড়ি থেকে, তারা পলিটিক্যাল তাদের ব্যাকগ্রাউন্ড একটা রয়েছে এবং তারা যথেষ্টই পয়সাওয়ালা পরিবার। মেয়ের পরিবারও কিন্তু কাপড়ের মার্চেন্ট এবং যথেষ্ট পয়সাওয়ালা পরিবার। তো যখন কথাবার্তা হলো, প্রথমেই আমরা জানি সাউথ ইন্ডিয়ায় সোনা মানে গোল্ডের ব্যাপারটা খুব বেশি দেওয়া থোয়াটা হয়। তো সোনার কথা তারা 4.5 কিলো, আমরা যেটা স্বপ্নেও ভাবতে পারি না। আমরা কয়েক গ্রাম, 100 গ্রাম, খুব বড় লোকেরা 500 গ্রাম অবধি সোনা হয়তো বা দেয়, আমি জানা নেই, আমার তত বড় লোকদের সঙ্গে ওঠা বসা নেই। তো এরকম গ্রামে ভাবতে পারি আমরা সোনা মানে গোল্ডের কথাটা। এরা কিন্তু কিলোতে ভাবে। 4.5 কিলো সোনা ডিমান্ড করা হয়েছিল। তো মেয়ের বাবা বোধহয় 2000 মানে 2 কিলো 700 সোনা পর্যন্ত দিয়েছিল, যেটা একটা মানে বিশাল হিউজ পরিমাণ সোনা। এরপরে আরও যেহেতু পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড রয়েছে, বড় বড় ভিআইপি আসবে, তাদের একটা দেখানো শো অফের ব্যাপার রয়েছে, ছেলের বাড়ি থেকে বলা হয়েছিল খুব জাঁকজমক করে বিয়ে দিতে হবে। অতএব 2.5 কোটি টাকার বাজেট করেছিলেন মেয়ের বাবা এবং তিনি যথেষ্ট খরচ করেছিলেন। এছাড়াও ছেলের বাড়ি ডিমান্ড হয়তো ছিল 70 লাখ টাকা দামের ভলভো কার তিনি দিয়েছিলেন। এত কিছু করার পরেও তার মেয়ের এই যে কান্নার যে অডিও আমরা যেটা শুনলাম, সেটা কিন্তু তাকে তার মেয়েই পাঠিয়েছিল। কখন পাঠিয়েছিল জানেন? যখন এই গাড়ির মধ্যে বসে সে নিজেকে শেষ করে দেওয়ার শেষ সংকল্প নিয়ে সে জিনিসটা খেয়ে ফেলেছিল, যেটা খেলে সে শেষ হয়ে যাবে। এবং সে তখন 7টা ভয়েস মেসেজ তার বাবাকে পাঠায় এবং সেই ভয়েস মেসেজ পরবর্তীকালে ভাইরাল হয়ে যায়। তাতে সে কি বলেছিল? তাতে সে এটাই বলেছিল, যেটা সে 3 মাস ধরে, প্রায় 3 মাস তার বিয়ে হয়েছিল, এই জুলাইয়ের 11তে যদি সে বেঁচে থাকতো তাহলে 3 মাস সম্পূর্ণ হয়ে যেত। তার উপর ঘটে চলা যে অত্যাচার তার বর্ণনা সে দিয়েছিল এবং এই বর্ণনা কিন্তু এই 3 মাসের মধ্যে মেয়েটি 3 বার বাপের বাড়িতে এসেছিল এবং এই যে মন্দিরের সামনে সে গাড়ির মধ্যে বসে নিজেকে শেষ করে দেয়, সেটাও কিন্তু সে বাপের বাড়িতেই এসে 6 দিন ছিল। তারপরে সে এই ডিসিশনটা নিয়ে, গাড়ি নিয়ে আমি একটু ঘুরে আসছি, আমি মন্দির থেকে ঘুরে আসছি, এই কথা বলে একলাই বেরিয়ে পড়ে এবং সে ফাইনাল যে ডিসিশন নিয়ে নেয় এবং নিজেকে শেষ করে দিয়ে এই ভয়েস মেসেজগুলো তার বাবার কাছে পাঠিয়ে দেয়। এবং 3 মাসের মধ্যে এর আগেও 2 বার করে সে ফোনেও বলেছে, বাপের বাড়িতে এসেও বলেছে যে তার স্বামী যে তার খুবই প্রিয় পাত্র। ছেলেটি দেখতে শুনতে ভালো ফ্যামিলি, ডেফিনেটলি শিক্ষিত, অথচ সে রীতিমতন তাকে ফিজিক্যালি অ্যাবিউজ করতো। কিসের জন্য জানেন? সেই কথাই বলতো
যে অমুকের বিয়ে হয়েছে, তমুকের বিয়ে হয়েছে, বিভিন্ন ছেলেদের কথা, তাদের শ্বশুরবাড়ি থেকে তাদের 100 কোটি টাকা দেওয়া হয়েছে। কেন বলবে না বলুন তো? যখন এত পণ দেওয়া হচ্ছে, এত টাকার গাড়ি, এত সোনা, যত ডিমান্ড করা হচ্ছে তার অর্ধেকেরও বেশি সোনা দেওয়া হচ্ছে, রাজি হচ্ছে, নিজের শিক্ষিতা সুন্দরী মেয়ে, নিজের এত টাকা পয়সা রয়েছে, মেয়েকে অনায়াসে বিজনেসে ইনভলভ করা যেত, এমন কোনো ছেলের সঙ্গে বিয়ে দেওয়া যেত যে ছেলে পয়সার লোভ করবে না, খুঁজে পেতে আরও ভালো দেখতে হতো। তা না, সামাজিক সম্মান, পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড হয়তো বা টাকা পয়সাওয়ালা সুন্দর দেখতে ছেলে দেখে তিনি মেয়ের বিয়ে দিয়েছিলেন, এবং প্রথম থেকেই ছেলের বাড়ির এত ডিমান্ড তিনি মেনে নিয়েছিলেন। এইগুলোই কিন্তু তখনই কিন্তু ইন্ডিকেশন ছিল যে যে একবার প্রথম থেকে ডিমান্ড রাখতে শুরু করে যে আমার এত টাকা চাই, আমার এত সোনা চাই, আমার এত টাকা দামের গাড়ি চাই, তাদের কাছে, সেই ফ্যামিলির কাছে যে মেয়েটাকে বিয়ে দিয়ে তারা নিয়ে যাচ্ছে বৌমা করে, সেই বৌমার কোনো প্রয়োজন নেই, তাদের প্রয়োজন বৌমার টাকা, বৌমার বাবার টাকা। এটা কিন্তু প্রথম থেকেই বুঝতে হতো। যে ফ্যামিলি এত ডিমান্ড করে সেই ফ্যামিলিতে মেয়ের বিয়ে দেওয়ার আগে কিন্তু 100 বার চিন্তা করা উচিত ছিল, এবং আমি বলবো এই মেয়েটিরও কিন্তু তখন না করে দেওয়া উচিত ছিল এই বিয়েতে। এরকম হয় অনেক বিয়েতেই, যখন পাওনা গন্ডার কথা হয় আজকাল মেয়েরা কিন্তু না করে দেয়। আমাদের বাঙালি সমাজে মেয়েরা কিন্তু অনেক বেশি প্রোগ্রেসিভ, তারা কিন্তু না বলতে শিখে গেছে, এটা কিন্তু ঘটনা। এবং এত দেওয়া থোয়ার ব্যাপার আমাদের বাঙালি সমাজে থাকে না, কিন্তু এদের মধ্যে দেখছি শিক্ষিত, যথেষ্ট ভালো, ওয়েল অফ নিজেরা, অথচ সমস্ত ডিমান্ড মেনে নেওয়া হয়েছিল কিসের আশায়, কি মনে করা হয়েছিল? যারা এত ডিমান্ড করছে, এমনকি প্রচুর যে বলে না ওই চাঁদিকা সিক্কা, মানে রূপোর পয়েন্টস, এইগুলো দেওয়া হয়েছিল বরযাত্রীদের জন্য বোধহয়, তো কিছু হয়তো কম পড়েছিল, তো আরও 75টা এরকম চাঁদিকা সিক্কা দেওয়ার কথা অঙ্গীকার করেছিলেন মেয়ের বাবা। হয়তো তিনি এরকম আরও অনেক কিছুর অঙ্গীকার করেছিলেন। কীরকম? যেরকম 4.5 কিলো 500 গ্রাম 4.5 কিলো সোনার কথা ডিমান্ড করা হয়েছিল ছেলের বাড়ি থেকে। তিনি বলেছিলেন যে আমি এখন 2 কিলো 700 দিচ্ছি, বাকিটা আমি কিন্তু বিয়ের পরে ধীরে ধীরে দেব। এবং ঠিক এখান থেকেই সমস্যার শুরু। ছেলের যে মা বাবা, মানে মেয়েটির শ্বশুর শাশুড়ি, তারা কিন্তু মেয়েটি বিয়ে হয়ে ওই শ্বশুর বাড়িতে যাওয়া মাত্রই তার কানের কাছে এই গীত গাইতে শুরু করে দেয়, তোমার বাবা তো বলেছিল যে দিয়ে দেবে, কই এখনও তো দিল না। কীরকম ফ্যামিলি? মেয়েটিকে তানা মারা যাকে বলে, তার বাবা মা তুলে তাকে যথেচ্ছ খারাপ ব্যবহার তার সঙ্গে করা হতো, রেগুলার তার উপর মেন্টাল টর্চার করা হতো। আমরা যে কল রেকর্ডটা, মানে ভয়েস রেকর্ডে শুনলাম যে ইয়ের কথা, যে মেন্টাল টর্চার করা হয়, এটা করতো তার শ্বশুর শাশুড়ি, মানে ইনলজরা, এবং তার স্বামী, যে তার খুব আপন, যার দিকে তাকিয়ে মেয়েরা থাকে যে আমার স্বামী অন্তত আমার সঙ্গে থাকবে, যাকে আপাত দৃষ্টিতে দেখে খুব ভালো মানুষ বলে মনে হচ্ছে, সে কিন্তু এই টাকার কারণে, যে তোমার বাবা 100 কোটি টাকা দিতে পারে, দিচ্ছে না কেন? হয়তো পারে, হয়তো তার পুরো বিজনেস বিক্রি করে দিলে সে দিতে পারতো, কিন্তু কেন দেবে? তার নিজের মেয়েকেই তো সে দিয়ে দিয়েছে, সে কেন এত ডিমান্ড পূর্ণ করবে, কেন এই অঙ্গীকার করবে? আমার প্রশ্ন এখানে, যে আমি আরও এত কিলো সোনা দেব, আমি আরও এত টাকা দেব, আমি রূপোর কয়েন্স দেব, কেন ভাই, কেন? আমার প্রশ্নটা এখানে। কিন্তু না, সেই মেয়ের বাবা শুধু অঙ্গীকার করেছিলেন তাই নয়, মেয়ে কিন্তু এই 3 মাসের মধ্যে বহুবার নিজের বাপের বাড়িতে, বহুবার নয় 2বার 3বার এসেছে, এবং প্রতিবার এসে সে কান্নাকাটি করেছে বাবা মায়ের কাছে। সে ফিরে যেতে চায়নি, সে বলেছে এরা ভীষণ লালচি, এরা ভীষণ লোভী, টাকার লোভী, এরা শুধু টাকা চেনে, এরা আমাকে চায় না, আমাকে চায় না, আমার টাকা চায়, তোমাদের টাকার দিকে এদের নজর। তবুও তার বাবা মা তাকে কী বলেছে বলুন তো? অ্যাডজাস্ট করে থাক মা, সংসার করতে হবে তো। কেন বলেছে বলুন তো? কারণ সমাজ সংসারে মুখ দেখাতে হবে, বিয়ের 1 মাস 2 মাস মাত্র হয়েছে, মেয়ে বাপের বাড়িতে চলে আসবে, ডিভোর্স নিয়ে নেবে, সহজেই ডিভোর্স নিয়ে মিটিয়ে ফেলা যেত, মেয়েটির প্রাণটা বেঁচে যেত। কিন্তু না, তারা কিন্তু সে পথে হাঁটেননি। তারা নিজের মেয়েকে বুঝিয়েছেন যে অ্যাডজাস্ট কর, একটু মানিয়ে নে, সব ঠিক হয়ে যাবে। ওরকম সব ফ্যামিলিতেই হয়, সব শ্বশুরবাড়িতে একটু একটু অত্যাচার হয়, তারপর মানিয়ে নিতে হয়, তারপরে সব ঠিক হয়ে যায়। মেয়েটি বারে বারে বাবা মায়ের কথা শুনে ফিরে এসেছে, কিন্তু আবারও সে একই পরিস্থিতির সম্মুখীন হয়েছে, তাকে আবারও সেইভাবেই অ্যাবিউজ করা হয়েছে, ফিজিক্যালি এবং মেন্টাল টর্চার তার উপর করা হয়েছে। কিন্তু মেয়েটি তারপরে আর সহ্য করতে পারেনি, সে বারবার পারেনি অ্যাডজাস্ট করতে। সে শেষের বার ফিরে গিয়ে বলেছে যে অ্যাডজাস্ট করা আর সম্ভব নয়। তবুও তাকে যখন তার বাবা মা বলেছে যে তুই পারবি, অ্যাডজাস্ট করে নে, থাকতে পারবি, তখন কিন্তু তার মনে হতে শুরু করে যে হয়তো তারই কোনো দোষ আছে, সেই হয়তো কোনোভাবে এই পরিস্থিতির জন্য দায়ী।
এবং এই পরিস্থিতি থেকে বেরোনোর উপায় কি? নিশ্চয়ই তাকে তার বাবা মা বলেছিল যে আমরা সমাজে কি করে মুখ দেখাবো, এখন যদি তুই ডিভোর্স নিয়ে নিস তাহলে হয়তো তুই বেঁচে যাবি, কিন্তু সমাজে আমাদের মান সম্মান কোথায় থাকবে? তারা নিজেদের সামাজিক মান সম্মানটাকে বড় বেশি গুরুত্ব দিয়েছিলেন। তার জন্য মেয়েটি তখন তার মনে হতে হয়তো শুরু করে যে তাহলে আমার তো কোনো গুরুত্বই নেই, না আছে আমার বাপের বাড়িতে, না আছে আমার শ্বশুর বাড়িতে, আমি তো একটা টাকার থলে, আমার বাবা যদি টাকা দিতে পারে তাহলে হয়তো থাকতে পারবো। কিন্তু আমার ব্যক্তিগতভাবে কি মনে হয় জানেন, যত টাকাই দেওয়া হোক, এই যে যারা শার্ক যাকে বলে, যে টাকার জন্য যারা হাঁ করে থাকে, তাদের হাঁ মুখ কোনোদিনই বন্ধ হয় না। এদের হাঁ মুখ বন্ধ করা যেত না। যদি ওই 100 কোটি টাকাও দেওয়া হতো বা ওই 4.5 কিলো সোনাও দেওয়া হতো, তাহলেও কিন্তু শ্বশুরবাড়ির হাঁ বন্ধ হতো না। আমার এটা মনে হয় মেয়েটির উপর অত্যাচার কিন্তু বজায় থাকতো। আপনাদের কি মনে হয় অতি অবশ্যই কমেন্ট বক্সে আমার সঙ্গে শেয়ার করবেন। আমি জানি আপনাদের মধ্যে অনেকেরই মেয়ে নিয়ে এই ধরনের অভিজ্ঞতা কিন্তু রয়েছে, যে মেয়েকে শ্বশুরবাড়িতে কী লেভেলে টর্চার করা হয়। এবং এই যে বললাম ঘাটালের একটা ঘটনা, যে মাইনর অবস্থায় তার বাবা মা বিয়ে দিয়ে দিয়েছিল মেয়েটিকে, মেয়েটি অকথ্য অত্যাচার প্রথম থেকে সহ্য করছে জেনেও তারাও কিন্তু মেয়েটিকে ফিরিয়ে নেয়নি। তারাও কিন্তু মেয়েটিকে, ওই বাচ্চা মেয়ে যে মাইনর, তাকে অত্যাচার সহ্য করতে রেখে দিয়েছে। এবং 10 বছর ধরে, 10-11 বছর ধরে অত্যাচার সহ্য করে 2টি সন্তানের জন্ম দেওয়ার পর তার উপর আরও যখন তার স্বামী ড্রাঙ্ক হয়ে এসে অত্যাচার করেই গেছে, এবং শ্বশুর ভালো, শাশুড়ির অত্যাচার সে আর সহ্য করতে পারেনি, সে নিজেকে শেষ করে দিয়েছে। এই যে মেয়েগুলি সমাজের থেকে এইভাবে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে, আপনারা অনেকেই তো আছেন যারা মেয়ে সন্তানের পিতামাতা, তাদেরও হয়তো অনেকেরই এই অভিজ্ঞতা আছেন। তারা কিন্তু শেয়ার করবেন আমার সঙ্গে অতি অবশ্যই কমেন্ট বক্সে। শুধু তাই নয়, ভিডিওটাও শেয়ার করবেন। কেন বলুন তো? যাতে আরও যারা রয়েছেন তারা এই চক্করে যেন না পড়েন, যে তারা যেন না ভাবেন যে মেয়ের বিয়ের সময় বোধহয় অনেক টাকা, অনেক গয়না, অনেক শাড়ি, অনেক খরচ এগুলো করলেই শ্বশুরবাড়ির মন পাওয়া যাবে, তাহলে বোধহয় আমার মেয়ে শ্বশুরবাড়িতে সুখী থাকবে, ভালো থাকবে। একেবারেই নয়, এইভাবে সুখী করা যায় না। যারা প্রথম থেকেই টাকা পয়সা চায়, গয়নাগাটির দাবি রাখে, তারা ভালো মানুষ নয়, এটা একেবারে শিওর। সেজন্য মেয়ের বিয়ে দেওয়ার আগে কিন্তু শতবার ভাববেন। তো এই মেয়েটি তারপরে নিজেকে ঠিক করে যে বাবা মাও যখন অ্যাডজাস্ট করতে বলছে এবং ওখানে আমি পারবো না কিছুতে অ্যাডজাস্ট করতে, আমি তাহলে কি করব? তাহলে তো আমার আর পৃথিবীতে থাকার কোনো মানে নেই। বাবা মাকে ঠিক রাখার জন্য, সমাজে তাদের মান সম্মান বজায় রাখার জন্য আমার নিজেকে শেষ করে দেওয়াটাই ঠিক হবে। এই ভেবে সে গাড়ি নিয়ে চলে যায় মন্দিরের সামনে এবং সঙ্গে নিয়ে যায় বিষাক্ত কিছু, যেটা সে খেয়ে ফেলে, এবং এই করে সে কিন্তু নিজেকে শেষ করে দেয়। তো মেয়েগুলির এইভাবে জীবন সেই রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দেনা পাওনার সময় থেকে শুরু করে এখনো পর্যন্ত বোধহয় কিছুই বদল হয়নি, তাই না? বদল আসলে আনতে হবে আমাদের, যারা আমরা গার্ডিয়ান, যারা প্যারেন্টস, তাদের মনে বদল আনাটা খুব জরুরি। তাদের প্রথমেই দেখতে হবে, যখন মেয়ের জন্য পাত্রের সন্ধান করেন, যে পাত্রের পরিবার লোভী কিনা, প্রথম থেকেই তারা টাকা পয়সা গয়নাগাটির ডিমান্ড রাখছে কিনা। যারা সেটা রাখছেন এবং দরাদরি করছেন রীতিমতন, যেন মেয়ে একটা কমোডিটি, যেন আপনারা ছেলে কিনতে গেছেন, মানে জামাই কিনতে গেছেন, সেখানে পত্রপাঠ বিদায় নিয়ে চলে আসুন। একেবারেই যেখানে দেখবেন যে কোনো রকম লোভ বা এই ধরনের টাকা পয়সা চাওয়া বা গহনাগাটি চাওয়ার ব্যাপার নেই, তারা আপনাদের মেয়েটাই তাদের বিবেচ্য, সেখানে মেয়ের বিয়ে দিন, এবং আরও খোঁজ খবর করে ডেফিনেটলি। তো বিয়ে থাওয়া দেওয়ার আগে আজকাল অনেক চিন্তাভাবনা কিন্তু জরুরি হয়ে পড়েছে, সেটা কিন্তু সকলে মাথায় রাখবেন। সেজন্য ভিডিওটা বেশি করে শেয়ার করবেন, কারণ অনেকেই হয়তো এগুলো দেখেনও না, খবরের কাগজেও সেভাবে পড়েন না, তাদের নলেজেই আসে না, অথচ তারা হয়তো এই মেয়ের বিয়ে তাদের সকলেরই দিতে হয়। এবং ছেলেদেরও শেখান, যাদের ছেলে আছে, যে নিজেকে তৈরি করতে, মেয়ের বাবার পয়সার উপর ডিপেন্ড না করতে। কারণ এই ছেলেটি বলেছিল, তোমার বাবার 100 কোটি টাকা যদি দিয়ে দেয় আমাদেরকে, তাহলে তো বিরাট বিজনেস করতে পারি। আরে তোমারই তো থাকবে, বিজনেস হলে তোমারই তো সব থাকবে, এটাই বোঝানো হয়েছিল, কিন্তু সেটা হয় না। তার জন্য একটা মেয়ের উপর প্রেশার ক্রিয়েট করা হয়েছিল, ঠিক যেরকম দেনা পাওনা গল্পে আমরা পড়েছিলাম। এই এত বছর পেরিয়ে যাওয়ার পরেও অবস্থা কিন্তু কিছুই বদলায়নি, সেটাই দেখছি। তো বেশি করে আপনারা ভিডিওটা শেয়ার করে সকলের নলেজে আনুন, যেন মানুষের চোখটা খোলে। মেয়ের বিয়ে দেওয়ার আগে প্রত্যেকেই চিন্তা ভাবনা করে বিয়ে দিন। ছেলেরা যেমন সমাজে অত্যাচারিত হচ্ছে, তেমনি মেয়েদেরও কিন্তু এইভাবে অনেকেরই চুপচাপ চলে যেতে হচ্ছে, সেটা যেন আর না হয়। আমরা আর কাউকে হারাতে চাই না ঋধন্যার মতন। এই বক্তব্য বলে আমি আমার ভিডিও এখানেই শেষ করব। ফিরে আসবো পরবর্তী ভিডিও নিয়ে। এই ভিডিও সম্পর্কে আপনাদের যে বক্তব্য অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করুন, এবং ভিডিও বেশি করে শেয়ার করুন, তাহলে আমার যে ভিডিওটা করার উদ্দেশ্য সেটা সফল হবে। তো এখন তাহলে আসি, নমস্কার।